ঠাকুরের আতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎজননী বড় মায়ের আতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্যপাদ বর্দার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার রানন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে অষ্টম খণ্ডে 16ই শ্রাবণ বৃহস্পতিবার 1353 সাল সন্ধ্যায় শেষে ঠাকুর খেপোদার বারান্দায় বসেছেন। পূজনীয় বর্দা হরিদা উপস্থিত আছেন। সৎসঙ্গের কাজকর্ম সম্পর্কে কথা হচ্ছে। শেষে ঠাকুর বললেন, তোমাদের সুযোগ অসাধারণ, একটু লাগলেই বিরাট কাজ হয়ে যায়। এরপর নিভৃতে বর্দার সঙ্গে কথা বললেন। শেষে ঠাকুর রাত্রে আশ্রমের সামনে বাঁধের পাশে চৌকিতে এসে বসেছেন। কাছে কেষ্টদা, গোপেনদা, বঙ্কিমদা প্রভৃতি আছেন। ভারতের প্রাচীন গৌরব সম্বন্ধে আলোচনা প্রসঙ্গে শেষে ঠাকুর বললেন, আর্য ভারতের নিবীর্য বলে কেউ ছিল না। উঁচু দরের বীর সব ছিল। কেষ্টদা, এমন ছিল কাশিতে গঙ্গার ঘাটে অস্থি দিতে গেছে। একজন জিজ্ঞাসা করল, এ কার অস্থি? তখন আরও একজন ব্যাধি ও মৃত্যুর বর্ণনা সহ যে গ্রামের যার ছেলের অস্থি বলে পরিচয় দিল, তাতে প্রশ্নকর্তা বুঝতে পারল যে তারই ছেলের অস্থি। এতে তার ভেঙে পড়ার কথা, কিন্তু সে ধীর চিত্তে প্রত্যয়ের সঙ্গে ঘোষণা করল, তুমি যে পরিচয় দিচ্ছ তাতে দাঁড়ায় যে এ আমারই ছেলের অস্থি। কিন্তু আমি এ কথা মানতে পারি না। আমার কুলেও কারো এইভাবে অকালে মৃত্যু হতে পারে না, কারণ আমরা বংশ পরম্পরায় বর্ণধর্ম মানি, আশ্রম ধর্ম মানি, গুরুগত প্রাণ হয়ে চলি। বিবাহ দাম্পত্য আচরণের অভ্রান্ত শাস্ত্রীয় নীতিবিধি অক্ষরে অক্ষরে পালন করে চলি। 10 বিধি সংস্কার ও সর্ববিধি স্বাস্থ্যবিধি সদাচারের কোনো ব্যতই হয় না। আমাদের কুলে কোনো প্রকার পাপ প্রবেশ করেনি। আমরা পরিবেশের হিত ছাড়া করি না। আমরা অপ্রমত্ত ত্রুটিহীন পবিত্র জীবনযাপনের অভ্যস্ত। আমাদের সংসারে অকাল মৃত্যু অসম্ভব ঘটনা। তখন দ্বিতীয় লোকটি হেসে বলল, আমি তোমাকে পরীক্ষা করছিলাম, এ অন্যের অস্থি। শেষে ঠাকুর, সব যেন বাস্তবায়িত ব্যাপার। ধর্ম জিনিসটা হলো পুরোপুরি বিজ্ঞান। ধর্ম পালন করতে পারলে ব্যাধি, অকাল মৃত্যু, অজ্ঞতা, চরিত্রহীনতা, নিষ্ঠুরতা, সর্বপ্রকার অপারগতা, দারিদ্র্য, দুঃখ, অনৈক্য ইত্যাদি যে ধীরে ধীরে অপসারণ করা যায়, এ একেবারে নির্ঘাত সত্য। কেষ্টদা, আশ্রমে প্রথমটা এমন ছিল যে লোকের মনে ধারণা গড়ে উঠেছিল, এখানে কেউ অকালে মরবে না। প্রথম যখন কানাই মারা গেল, সবার মনে প্রশ্ন জাগলো, কানাই মরল কেন? শেষে ঠাকুর, হাঁ, ওই রকমই ছিল। একেবারে গোড়াই ডাক্তারের মধ্যেও তো আমি ও মহারাজ যতদিন ডাক্তারি করেছি, ধান্দা ছিল কেমন করে মরণকে রোখা যায়। এখনও ওই কারবারই করে চলেছি। মরণ ও পতনকে রোধ না করতে পারলে শান্তি নেই। এরপর শেষে ঠাকুর গম্ভীর হয়ে বললেন, উদাস দৃষ্টিতে নক্ষত্র খচিত আকাশের দিকে চেয়ে রইলেন। মন তখন তার দূরে, বহু দূরে। 17ই শ্রাবণ শুক্রবার 1353 সাল শেষে ঠাকুর বিকালে খেপুদের বারান্দায় এসে বসেছেন। আশ্রমে দাদা ও মায়েদের মধ্যে অনেকেই উপস্থিত আছেন। শেষে ঠাকুর হাসি খুশি হয়ে সবার সঙ্গে কথাবার্তা বলছেন। একজন নবাগত ভদ্রলোক উপস্থিত আছেন। বর্তমান পরিস্থিতি সম্বন্ধে কথা হচ্ছে। শেষে ঠাকুর আবেগ ভরে স্নেহল কণ্ঠে বললেন, দাদা আমার, লক্ষ্মী আমার, এখনই উঠে দাঁড়াও। বামুনের কর্তব্য মানুষকে বাঁচানো, সেই কাজের ভার নাও। তোমরা না দেখলে লোকগুলিকে কে দেখবে, কে তাদের পথ দেখাবে? ভদ্রলোক বললেন, আমাদের আর ক্ষমতা কতটুকু? শেষে ঠাকুর, পরমপিতা ক্ষমতা দিয়েই দিয়েছেন। তার নাম নিয়ে কাজে লাগলেই ঢের পাবে। স্বার্থান্ধ হয়ে থাকলে শক্তি রুদ্ধ হয়ে যায়। ইষ্ট রঙে রঙির হয়ে সবার স্বার্থকে নিজের স্বার্থ করে নিয়ে চললে পরম পিতাই অহরহ যোগান দিয়ে চলেন। তার জন্য নিজেকে খালি করে দাও, সব ভরে উঠবে। সাম্প্রতিক ডাক ও তার বিভাগের ধর্মঘট সম্বন্ধে কথা উঠল। শেষে ঠাকুর বললেন, একটা ভালো বৈশ্য যার আভিজাত্য বোধ আছে, তার অন্তরের বৈশ্যত্ব প্রতিষ্ঠিত আছে, সে ধর্মঘট নিয়ন্ত্রণ করলে তার অর্থনৈতিক দূরদর্শী নিয়ে সরকারকে বলতো, আমাদের অর্ধেক মাইনে দাও, তাতেও ক্ষতি নাই, কিন্তু দেশের সম্পদ বৃদ্ধি পায়। এমনতরভাবে নদী নিয়ন্ত্রণ, সেচ ব্যবস্থা, বৈদ্যুতিককরণ, কৃষি, শিল্প ইত্যাদি সম্ভাব্য ব্যবস্থা যদি না করো, তাহলে আমরা শুনব না, হয়তো ধর্মঘট করতে বাধ্য হব। সর্বসাধারণের হিতার্থে চাপ দিয়ে এই সব কাজ যদি করিয়ে নেওয়া যায়, তাতে শেষ পর্যন্ত সবাই লাভবান হয়। কৃষি শিল্পের প্রসারে বেকার সমস্যার সমাধান যদি হয়, জিনিসপত্রের দাম যদি কমে, সেচ ব্যবস্থা কৃষি উৎপাদনগত যদি বাড়ে, খাদ্যের প্রাচুর্য যদি হয়, দেশের লোকের স্বাস্থ্য যদি ফেরে,
তার সুফল থেকেই কেউ বঞ্চিত হয় না। নবাগত ভদ্রলোক বললেন, আপনার এই ধারণাটি অতি চমৎকার। 18ই শ্রাবণ, শনিবার, 1353 সাল। সেজে ঠাকুর পাতে খেপুদার বারান্দায় আছেন। প্রমোদদা, সুভাই, নগেন ভাই, প্যারিদা, প্রকাশদা, শরৎদা, অমূল্যদা, নবাগত এক ভদ্রলোক, সুষমা মা, তপবনের শৈলমা, কুমিল্লার মা, রত্নেশ্বরদার মা, বিন্দু মা প্রভৃতি অনেকেই উপস্থিত আছেন। নবাগত ভদ্রলোক প্রশ্ন করলেন, এখন কি করব? সেজে ঠাকুর, আমি বলি, এখনই ঝাঁপ দাও। দীক্ষা যদি না হয়ে থাকে তবে সদ্গুরুর কাছে গিয়ে দীক্ষা নাও। তাকে ভালোবাসো মন প্রাণ দিয়ে। বামুনের ছেলে তুমি, চেয়ে দেখো চারিদিক বিপন্ন। দেশ, ধর্ম, কৃষ্টি, নারীর সতীত্ব, এক কথায় সব কিছুই। ভালো চাও তো এখনই এর প্রতিবিধান করো। নবাগত, আমার ছেলে আছে, তার ভরণ পোষণের কী হবে? সেজে ঠাকুর, কে কার ভরণ পোষণ চালায়? প্রত্যেক কর্মই তাকে ভরণ পোষণ করে। বামুন যে সত্যি এতটুকু হয়েছ, সে রাস্তায় চলতে লাগলে তার পায়ের কাছে টাকা গড়িয়ে আসে। নবাগত, সে শিক্ষা তো পায়নি সেজে ঠাকুর। যে শিক্ষা পেয়েছ ওই শিক্ষাই কি তোমার নিজস্ব শিক্ষা? ওটা হলো পরধর্ম। ও দিয়ে কি হবে? তোমার বাপ, বড় বাপ যা করে গেছেন, যে শিক্ষা নিয়েছেন সেই শিক্ষায় শিক্ষিত হও। সেই শিক্ষা হলো ধারণ, পালন ও নিয়ন্ত্রণের ভিতর দিয়ে লোককে উৎকর্ষ অভিমুখী করে তোলার শিক্ষা। নবাগত, আমার বৃত্তির সঙ্গে কি এই কাজ করা সম্ভব নয়? সেজে ঠাকুর, তোমার বৃত্তি কি তাই ঠিক হলো না। তোমার বৃত্তি হলো তোমার আদর্শের প্রতি সক্রিয় অনুরাগ। তাকে স্বীকার করো এবং তোমার বৃত্তি ঠিক করো। আমরা এতকাল কি এদিকে নজর দিয়েছি? নবাগত, টাকার লোভ আমার এখনও আছে সেজে ঠাকুর। ওই জন্যেই তো টাকা পাওয়া যায় না। লোককে বাঁচাবার লোভ হোক, সান্ডিল্যে বাঁচার যে লোভ হবার। লক্ষ্মীর আরাধনা যদি করো নারায়ণকে বাদ দিয়ে, তখন লক্ষ্মী বেজার হয়ে যাবে। প্রত্যাশাহীন অনুরাগে নারায়ণ নারায়ণ বলে যদি আর্তভাবে ডাকো, লক্ষ্মী অমনি ধান, চাল, টাকা পয়সা নিয়ে এসে হাজির হবেন। বলবেন, বাবা এই নাও। প্রশ্ন, অনেকে টাকা করেছে, তার পেছনে নারায়ণ কোথায়? সেজে ঠাকুর, সেই টাকার ছালার মধ্যেই কি আছে? তা দিয়ে তাদেরও বা সত্তাপোষণে উপকার কী হয়েছে? অন্য কারই বা কতটুকু কী হয়েছে? আমি বলি, রামকৃষ্ণ ঠাকুর, বুদ্ধদেব, কেষ্ট ঠাকুর, এদের মতো বড় লোক কজন? নবাগত, আমার চলার পথে যেসব নির্দেশ দরকার কার কাছে পাবো? সেজে ঠাকুর, কেষ্টদা আছে, শরৎদা আছে, আর দরকার মতো আমি তো আছি। আমার যতখানি সাধ্যি বলবো। জগতে এমন দেখা যায় না, অন্তত আমার জানা নেই, যে একজন পৃষ্ঠের আগ্রহ সহকারে অন্তরাসী নয়, গভীরভাবে অনুরক্ত নয়, অথচ সে কৃতকার্যকতা সহকারে জীবনের লক্ষ্য সাধন করেছে। জলে বাস করে কুমিরের সঙ্গে যুদ্ধ করা যায় না। আমার বাইরে ঊর্ধ্বে এমন একজন থাকা লাগে যার প্রতি অনুরাগের ব্যাপারটা সহজ হয়ে ওঠে। রানা প্রতাপ আদর্শবাদী ছিল, কিন্তু তার জীবন্ত আদর্শ ছিলেন না, তাই মান অভিমানের উপরে উঠতে পারেনি। শিবাজি কিন্তু অন্য ব্যাপার। রামদাসে খুশির জন্য না করতে পারত এমন কাজ তার ছিল না। সমস্ত সাম্রাজ্য রামদাসকেই লিখে দিয়ে গেরুয়া পরে গেরুয়া পতাকা নিয়ে রামদাসের প্রতিনিধি স্বরূপ নিলিপ্ত অথচ নিখুঁতভাবে রাজকর্ম চালিয়ে গেছে সে। একই সঙ্গে জ্ঞান যোগ, ভক্তিযোগ, কর্মযোগ মোক্ষম দেখিয়ে গেছে। কেষ্টদা আনন্দবাজারের পত্রিকায় থেকে রাডার সম্বন্ধে পড়ছিলেন, কেমন করে রাডারের সাহায্যে চাঁদের ফটোগ্রাফ নেওয়া যেতে পারে। শেষে ঠাকুর হাসতে হাসতে বললেন, মাঝে মাঝে চাঁদে যেতে পারলে মন্দ হয় না। হাওয়া বদল হয়, একদিন হয়তো হবে, এমনকি হয়তো দু জায়গার মধ্যেও ব্যবসা বাণিজ্যও চলবে। শেষে ঠাকুরের কথা শুনে সবাই মৃদু মৃদু হাসতে লাগলেন। আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত জয় গুরু।